আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, ইতিমধ্যে যে সকল শিক্ষার্থী বাংলাদেশ ইসলামিক অনলাইন মাদ্রাসার 23তম ব্যাচের কোরআন শিক্ষার ক্লাসে ইতিমধ্যে জুম অ্যাপস এবং অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে লাইভ ক্লাসের মাধ্যমে আমাদের ক্লাসে উপস্থিত হয়েছেন, আপনারা সকলেই আমাকে একটু জানিয়ে দিবেন যে আপনারা সকলেই সুস্পষ্টভাবে আমার কথা শুনতে এবং বুঝতে পারছেন কিনা, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, কোনো ধরনের কোনো ত্রুটি বা কোনো ধরনের কোনো প্রকার কোনো সমস্যা আপনাদের হচ্ছে কিনা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আচ্ছা, আপনাদেরকে বেশ কয়েকটা সূরা পড়িয়ে দেওয়া হয়েছিল, সর্বশেষ মনে হয় সূরাতুন নাসটা পড়িয়ে দেওয়া হয়েছিল, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন নাসটা আমরা একটু প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ, একটু রিভাইজ দিব, একটু অনুশীলন করে নিব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ 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 قل أعوذ برب 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 الناس. ملك 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 الناس. إله الناس. إله
إله الناس من شر من شر من شر من شر من شر الوسواس الأصنع وس وسواس الخناس خناس خناس الذي US উইসু উই বি নয়, অনেকে বলে ইউএস বিসু নয়, বি নয়, হ্যাঁ, উই ইউএস উইসু বিসু নয়, উই উই উইসু US 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 উইসু في صدور في صدور في صدور في صدور في صدور الناس من الجنة والناس من الجنة من الجنة من الجنة من الجنة من الجنة والناس স্ক্রিনটা কি এখন দেখা যাচ্ছে? পুরাতন পড়াটা আমরা একটু রিভাইজ দিব, অনুশীলন করব। স্ক্রিনে সকলেই খেয়াল করেন, স্ক্রিনে এখন এই মুহূর্তে আমরা যে অক্ষরগুলো দেখতে পাচ্ছি, অক্ষরগুলোর অধিকাংশই জিম, এবং জিম অক্ষরটাই আমরা একটু অনুশীলন করব। জিম অক্ষর উচ্চারণ করার সময় আমাদেরকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, খেয়াল করতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে করে বরাবর জিহ্বার মধ্যখানি যাতে উপরের
তালুর সঙ্গে যুক্ত হয়ে শক্তভাবে জিম অক্ষরটির সঠিক এবং শুদ্ধ উচ্চারণ আদায় হয়। সকলেই জিম অক্ষরটি উচ্চারণ করার সময় লক্ষ্য রাখবেন, খেয়াল করবেন, সতর্ক থাকবেন যাতে করে আপনার জিহ্বার বরাবর মধ্যখান উপরের তালুর সঙ্গে যুক্ত হয় এবং মিলিত হয়ে স্পর্শ করে জিম অক্ষরটি যাতে সঠিক এবং শুদ্ধভাবে উচ্চারণ হয়। কিন্তু আপনি যদি লক্ষ্য না রাখেন, খেয়াল না করেন, সতর্ক না থাকেন, তাহলে সেক্ষেত্রে জিহ্বার মধ্যখান থেকে আরো সামনের দিকে অগ্রসর হয়ে জিহ্বার যে অংশ রয়েছে এবং জিহ্বার অগ্রভাগ থেকে আরেকটু পিছনের দিকে যেই অংশ রয়েছে মাঝামাঝি, জিহ্বার মধ্যখান থেকে সামনের দিকে এবং জিহ্বার আগা বা অগ্রভাগ থেকে কিছুটা পিছনের দিকে যেই অংশ রয়েছে সেই অংশটা কিন্তু উপরের তালুর সঙ্গে লেগে বাংলার মতো করে জিম অক্ষরটি উচ্চারণ হয়ে যায়, কিন্তু এটা কিন্তু সঠিক এবং শুদ্ধ উচ্চারণ না। সঠিক এবং শুদ্ধ উচ্চারণ, শক্তভাবে জিম অক্ষরের উচ্চারণটি করতে চাইলে অবশ্যই অবশ্যই বরাবর জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে যুক্ত করতে হবে, লাগাতে হবে। সকলেই নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ স্থান থেকে বরাবর জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগিয়ে শক্তভাবে জিম অক্ষরটি উচ্চারণ করার চেষ্টা করেন। জিম, জিম, জি, 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 জিম, জি, 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 জিম। এক নাম্বার ঘর থেকে আমরা একটা লাইন এখান থেকে প্র্যাকটিস করব। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু। 2 নাম্বার ঘর জিম জের জি, জি, জি শক্ত। জিম জবর জা, জিম পেশ জু, জু শক্ত হবে, হ্যাঁ। 3 নাম্বার ঘর জিম পেশ জু, জিম জবর জা, জিম জের জি। 4 জিম জবর জা, জিম জবর জা, জা জা। 5 নাম্বার ঘর জিম জের জি, জিম জের জি, জি জি, জি জি, হ্যাঁ, জি জি, জি জি। 6 জিম পেশ জু, জিম পেশ জু, জু জু, জিম পেশ জু, জিম পেশ জু, জু জু, জিম পেশ জু, জিম পেশ জু, জু জু। এভাবে শক্ত করে, শক্তভাবে জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে যুক্ত করে, স্পর্শ করে, শক্ত করে, শক্তভাবে, সঠিক এবং শুদ্ধভাবে জিম অক্ষরটির উচ্চারণ আমাদেরকে করতে হবে এবং সেই সাথে লক্ষ্য রাখতে হবে, খেয়াল করতে হবে, সতর্ক থাকতে হবে যাতে করে জিম অক্ষরটির উচ্চারণ শক্ত করে বলতে গিয়ে হরকতের উচ্চারণে যাতে টান চলে না আসে সেদিকে লক্ষ্য রেখে খেয়াল করে হরকতের উচ্চারণ দ্রুত এবং তাড়াতাড়ি করে পড়ে জিম অক্ষরটির উচ্চারণও সঠিক এবং শুদ্ধভাবে শক্ত করে আদায় করতে হবে, পড়তে হবে। এরপরে আমরা হা অক্ষরটির একটি লাইন অনুশীলন করব। 1 নাম্বার ঘর থেকে সকলেই খেয়াল করেন, এখন এই মুহূর্তে আমরা যে অক্ষরটি নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, সংক্ষিপ্ত আকারে আলোচনা করার কারণ হচ্ছে ইতিপূর্বে এই অক্ষরটি নিয়ে আমরা লম্বা চওড়া আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, অক্ষরের গঠন প্রকৃতি, অক্ষরের উচ্চারণ কিভাবে করতে হবে, এই সকল বিষয় নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা জেনেছি, পড়েছি, শিখেছি। এখন শুধুমাত্র অনুশীলনের জন্যই আমরা এই অক্ষরগুলোর সংক্ষিপ্ত আলোচনা এবং সংক্ষিপ্ত প্র্যাকটিস অনুশীলন রিভাইজ দিব। এখন যে অক্ষরটি আমরা পড়বো অক্ষরটির নাম হচ্ছে হা। এখানে কারো রোল নাম্বার এবং লাভবাহিক লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এখন আমরা যে অক্ষরটি পড়বো অক্ষরটির নাম হচ্ছে হা। আর এই
হা অক্ষরটির উচ্চারণ করার সময় আমাদেরকে গলার মধ্যখান থেকে, গলার মাঝখান থেকে শো শো আওয়াজ করে বলতে হবে, শো শো আওয়াজ করে পড়তে হবে। তবে যেই শো শো আওয়াজটা হবে এটা কিন্তু ক্লিয়ার হতে হবে, স্বচ্ছ হতে হবে। এমন যাতে না হয় যে এরকম খ খ মতো যাতে না হয়ে যায়, হ্যাঁ? আবার একেবারেও বোঝা যাবে না এমনটাও যাতে না হয়। স্পষ্ট এবং ক্লিয়ার ভাবে টান না দিয়ে সুন্দর করে হ্যাঁ, হ্যাঁ, অনেক বেশি না, আবার একেবারেও ছেড়ে দিয়ে নয়। হ্যাঁ, 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 সকলেই নিজ জায়গা থেকে, নিজ স্থানে থেকে মুখ খুলে আওয়াজ করে সুন্দর করে বলেন। হ্যাঁ, হ্যাঁ। ১ নাম্বার ঘরের শুরু থেকে সকলেই খেয়াল করেন। হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ জির হি, হ্যাঁ পেশ হু, হ্যাঁ ২ নাম্বার ঘর। হ্যাঁ জির হি, হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ পেশ হু ৩ নাম্বার। হ্যাঁ পেশ হু, হ্যাঁ জির হি, হ্যাঁ জবর হ্যাঁ ৪ নাম্বার। হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ৫ নাম্বার। হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ জির হি, হ্যাঁ হি ৬ নাম্বার। হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ পেশ হু, হ্যাঁ হু ৭ নাম্বার। হ্যাঁ জির হি, হ্যাঁ জির হি, হি হি। এরপরে সকলেই খেয়াল করেন, এখন এই মুহূর্তে আমরা খ অক্ষরটি নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। খ অক্ষরটির গঠন প্রকৃতি নিয়ে আর আলোচনা করব না। খ অক্ষরটির উচ্চারণ সম্পর্কে আমরা আবারও একটু জেনে নিব। খ অক্ষরটি উচ্চারণ করার সময় হালকা খ খ আওয়াজ হবে এবং জিহ্বার গোড়া উপরের দিকে কিছুটা উঠে যাবে। আওয়াজ এবং কণ্ঠস্বরকে কিছুটা ভারী এবং মোটা করতে হবে। ২ ঠোঁট হালকা কিছুটা সংকুচিত থাকবে, তবে অনেক বেশি সংকুচিত বা জড়সড় হয়ে নয়। মুখ দেখলে মানে এমনটা মনে হবে যে আপনার মনটা খারাপ, মনক্ষুণ্ণ, মলিন এরকম। ১ নাম্বার ঘর। খ জবর খ, বাংলার মতো করে এমন যাতে না হয় যে খ জবর খ, খ জের খি, খ পেশ খু, এভাবে নয়। খ জবর খ, খ জের খই, বাংলার মতো করে যদি বলি তাহলে উচ্চারণ হবে এমন খ জের খি। একটা হচ্ছে খি আর একটা হচ্ছে খই। ২ টি উচ্চারণের মধ্যে অনেক ব্যবধান রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। ঠিক আছে? অনেক দূরত্ব রয়েছে। এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, খেয়াল করতে হবে। আমরা অধিকাংশ শিক্ষার্থী এখানে যারা ক্লাসে যুক্ত হয়েছে, আমি যেটা জানি বা বুঝি এবং আমার লাইফে আমি যতটুকু দেখেছি এই জগতে, বাংলাদেশের অধিকাংশ মানুষই মোটামুটি কোরআন পড়তে পারে কিন্তু সঠিক এবং শুদ্ধ হয় না। তো সেই ক্ষেত্রে আসলে আমাদেরকে এই বিষয়গুলোকে একটু বেশি আলাদা এক্সট্রা কেয়ার করেই পড়তে হবে। হ্যাঁ? একটু বেশি, বেশি করে প্র্যাকটিস করতে হবে। কারণ একটা জিনিস কি যে ভুলের মধ্যে অনেকদিন যাবতও আপনারা ছিলেন, সেই ভুলটা ভাঙতে কিন্তু বেশ কষ্ট হয়। যেমন একটা জিনিস কি যে একটা জায়গায় একটা বিল্ডিং রয়েছে। আপনি সেই বিল্ডিংটা ভেঙে আবার নতুন করে আরেকটা বিল্ডিং তৈরি করবেন। এটা কিন্তু কষ্টের। কিন্তু একটা জায়গায় কোনো বিল্ডিং নেই, সেখানে জায়গাটা ফাঁকা পড়ে আছে। তো সেই জায়গায় আপনি নতুন বিল্ডিং উঠালেন, ব্যাস হয়ে গেল। বিল্ডিং ভাঙার কোনো ঝামেলা বা এই বেগ আপনাকে পেতে হলো না। তো আমাদের যেটা সমস্যা হচ্ছে আমরা যেহেতু আগে থেকেই পারি, তো ওই যে একটা অভ্যাস আমাদের থেকে যায়, ওটাই কিন্তু বারবার করে রিপিট হয়, পুনরাবৃত্তি হয়। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, খেয়াল করতে হবে। ১ নাম্বার ঘর থেকে সকলেই খেয়াল করেন। সরি ২ নাম্বার ঘর থেকে। খ যে র খই, খ পেশ খু মোটা হবে। জিহ্বার গোড়া উপরের দিকে উঠে যাবে। আওয়াজ এবং কণ্ঠস্বর ভারী হবে, মোটা হবে, হ্যাঁ? যেভাবে বলে দিয়েছিলাম ওভাবে অনুশীলন করতে, করতে প্র্যাকটিস করতে, করতে হয়ে যাবে ইনশাআল্লাহ। হতাশ হবার কোনো কারণ নাই। হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে কোরআনকে তিনি সহজ করে নাজিল করেছেন। যারা কোরআন শিখতে চায়, কোরআন জানতে চায়, পড়তে চায়, তাদের জন্য আল্লাহ তাআলা কোরআন সহজ করে দিবেন। তো সেই ক্ষেত্রে আমাদের একদম টেনশন নেওয়ার কোনো কারণ নাই। কারণ আল্লাহ তাআলার কথা, ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না।
তো সেজন্য আমরা মন থেকে যদি প্র্যাকটিস করি, নিয়ত করি, চেষ্টা করি, তাহলে হয়েই যাবে ইনশাআল্লাহ। আরো 10 জন পারলে, আরো 100 জন পারলে আমিও পারবো, আপনিও পারবেন, আমি পারলে আপনিও পারবেন, আপনি পারলে সবাই পারবে। 4 নাম্বার, খ জবর খ, খ জবর খ, মনে রাখতে হবে একটা নোট। খ অক্ষরে যদি জবর থাকে তাহলে জবরে আকারের উচ্চারণ করা যাবে না, জবরে আকারের উচ্চারণ পড়া যাবে না। এখানে খ জবর কখনো খা বলা যাবে না, মনে থাকবে। খ জবর কখনো খা বলা যাবে না। খ জবর খ, খ জবর খ, খ খ। 5 নাম্বার ঘর, খ জবর খ, খ জের খে, খ খে। 6 নাম্বার ঘর, খ পেশ খু, খ জবর খ, খু খ। তাহলে যাদের এখনো হা, খ, জিম এই সকল অক্ষরগুলোর উচ্চারণের মধ্যে এখনো দুর্বলতা আছে, সমস্যা আছে, তারা অবশ্যই বেশি বেশি অনুশীলন করে, প্র্যাকটিস করে এটা ঠিক করে নিবেন। আপনার ক্লাসের যেই সহপাঠীর পড়ার মান একটু ভালো আছে তার সহায়তা নিবেন। বাংলাদেশ ইসলামিক অনলাইন মাদ্রাসার অফিসিয়াল একটি ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে শিক্ষার্থীদের সাথে সিনিয়র শিক্ষার্থী আছে, আপনার অ্যাডমিন আছে, সহায়তা নিবেন। নিয়ত থাকলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদেরকে দাল এবং জাল অক্ষর মনে হয় পড়ানো হয়েছিল, তাই না? দাল জাল পড়ানো হয়েছিল। আচ্ছা, দাল অক্ষর নিয়ে তো তেমন আলোচনা করার মতো কিছুই নেই। এটা খুবই সহজ এবং সাধারণ অক্ষর। আমি এখান থেকে জাস্ট একবার করে পড়ে চলে যাচ্ছি, আর কোনো কিছু আলোচনা করছি না। এটার মাখরাজ অটোমেটিক্যালি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং গঠন প্রকৃতি তো বলেছিলামই। 1 নাম্বার ঘরে শুরু থেকে সকলে খেয়াল করেন। দাল জবরন দা, দাল জির দি, দাল পেশ দু, দাল জির দি, দাল জবর দা, দাল পেশ দু, দাল পেশ কি, দাল জির কি, দাল জবর কি। 4 নাম্বার, ডাল জবর দা, দাল জবর দা, দাদা। 5 নাম্বার, দাল জবর দা, দাল জির কি, দাদি। 6 নাম্বার, দাল জবর কি, দাল পেশ কি, দাদু। 7 নাম্বার, দাল জির দি, দাল জির কি, কি, দিদি। 8 নাম্বার, হামজা জবর আবা, জবর বা, আবা। দাল জবর দা, আবাদা, আবাদা বানান কি, হামজা জবর আবা, জবর বা, আবা। আ আ আ হামজার উচ্চারণ শক্ত হবে, আবাদা। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদীদ পাওয়া যায় আলিফকে, তখন হামজা বলা হয়। হামজা অক্ষর শক্ত করে পড়তে হয়। 9 নাম্বার ঘর, হামজা জবর আবা, জির বি, আবি। আবি বানান কি, হামজা জবর আবা, জির বি, আবি। আবি, আবি। হামজা অক্ষরের উচ্চারণ শক্ত করে, মুখ খুলে আওয়াজ করে, জোরে সরে, ধমকের স্বরে, শক্ত করে। হামজা জবর আবা, জির বি, আবি। দাল জবর দা, আবিদা, 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 আবিদা। তাহলে দাল অক্ষরের উচ্চারণের মধ্যে কোনো জটিলতা নেই, কঠিনতা নেই। দাল অক্ষরের গঠন প্রকৃতি তুলনামূলকভাবে খুবই সহজ, খুবই সাধারণ, আলহামদুলিল্লাহ। তবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, খেয়াল করতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে করে দাল অক্ষরের সহজ অক্ষরের অক্ষরের উচ্চারণ সহজ হলেও হরকত বা হারকাতের উচ্চারণের মধ্যে টান চলে এসে সেটা যাতে ভুল না হয়ে যায়, সহজ বিষয় যাতে কঠিন না হয়ে যায়। স্ক্রিনে এবার সকলেই খেয়াল করেন, আমরা সর্বশেষ যে অক্ষর পর্যন্ত পড়েছিলাম অক্ষরটির নাম হচ্ছে, হ্যাঁ আজকে একটু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, আমি এই অক্ষরটা শেষ করেই আমি আপনাদের সাথে একটু কথা বলবো ইনশাআল্লাহ, একটুখানি সময় দিবেন। স্ক্রিনে সকলেই খেয়াল করেন, স্ক্রিনে এখন এই মুহূর্তে আমরা যে অক্ষরটি, যে হরফটি দেখতে পাচ্ছি, অক্ষরটির নাম হচ্ছে জাল। এবং জাল অক্ষরের গঠন প্রকৃতি দাল অক্ষরের মতোই, এবং গঠন প্রকৃতি এবং এটার উচ্চারণ নিয়ে, মাখরাজ নিয়ে গত ক্লাসে আলোচনা করা হয়েছিল, আলহামদুলিল্লাহ। নতুন করে আমি আর আলোচনা করছি না দীর্ঘ আকারে, দীর্ঘ সময় নিয়ে। সংক্ষিপ্ত আকারে একটু বলে দিই। জাল অক্ষরটি আমরা যদি সঠিক এবং শুদ্ধভাবে উচ্চারণ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের জিহ্বার আগা বাহিরে বের করতে হবে। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে যুক্ত করতে হবে। তার পরবর্তীতে আমাদেরকে এভাবে একটু আওয়াজ করতে হবে। এই আওয়াজটা একটি সেকেন্ডকে কয়েকটি ভাগে ভাগ করলে একটি ভাগের মধ্যে যতটুকু সময় পাওয়া যায়,
সমপরিমাণ সময় আমরা এই আওয়াজটা করতে পারবো, বেশিক্ষণ করতে পারবো না। এর পরবর্তীতে এই জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগা থেকে ছুটে যাবে এবং তারপরে যা, এই যে এই আওয়াজটা হয়ে জাল অক্ষরটির উচ্চারণ সম্পূর্ণ করতে হবে। সকলেই জিহ্বা বাহিরে বের করেন, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে যুক্ত করে দেন এবং এভাবে একটু আওয়াজ করেন এবং তার পরবর্তীতে সম্পূর্ণ জাল অক্ষরটির উচ্চারণ শেষ করেন। জাল অক্ষরটির উচ্চারণ হবে খুবই নরম, খুবই সফট টাইপের। এক নাম্বার ঘরের শুরু থেকে প্রথম থেকে সকলে খেয়াল করেন। জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জাল জের জি, জাল জবর জা, জাল পেশ জু। 3 নাম্বার ঘর। জাল পেশ জু, জাল জের জি, জাল জবর জা। 4 নাম্বার। জাল জবর জা, জাল পেশ জু, জাজু। 5 জাল পেশ জু, জাল জবর জা, জু জা। 6 জাল পেশ জু, জাল পেশ জু, জু জু। 7 নাম্বার। হামজা জবর আ, বা জের বি, আবি। জাল জবর জা, আবি জা। 8 নাম্বার ঘর। জাল জবর জা, হামজা জবর আ, বা জবর বা, যাআবা। 9 নাম্বার ঘর। হা পেশ হু, বা জের বি, হুবি। জাল জবর জা, হুবি জা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি স্ক্রিনটা এখন একটু অফ করছি। আমরা তাহলে পুরাতন পড়া একটু রিভাইজ দিয়ে নিলাম, অনুশীলন করে নিলাম। এই মুহূর্তে আমরা প্রতিষ্ঠান সম্পর্কিত কিছু জানবো এবং বেশ কিছু প্রশ্ন আপনারা অনেকে আমাকে করেছেন। সেই প্রশ্নগুলো যদিও আসলে আমি ক্লাসের মধ্যে কখনোই বাড়তি কোনো কথা খুব বেশি বলিনি। আজকে খুব সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব। আপনারা সকলেই ধৈর্য সহকারে ক্লাসে উপস্থিত থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন এবং পরবর্তীতে কিন্তু আর এই বিষয়গুলো নিয়ে খুব বেশি একটা আলোচনা করব না। যাই হোক, প্রথমেই আমি আপনাদের কাছ থেকে একটু জেনে নেই যে আপনারা সুদীর্ঘ অনেক দিন যাবত বাংলাদেশ ইসলামিক অনলাইন মাদ্রাসায় শিক্ষার্থী হিসাবে আছেন। যদিও আসলে আপনাদেরকে এখন আর নতুন বলা যায় না। 2024 সাল অতিক্রম করে 2025 সালে আমরা চলে এসেছি। তো সেই হিসাবে ধরতে গেলে আপনারা তো আর নতুন নেই, আপনারা অনেক পুরাতন হয়ে গিয়েছেন। তো যাই হোক, আপনাদের এই যে বিগত অনেক দিন যাবত বাংলাদেশ ইসলামিক অনলাইন মাদ্রাসার সাথে আপনারা সম্পৃক্ত আছেন, যুক্ত আছেন, ক্লাসে আসেন, ক্লাস করেন, পড়া শোনান এবং তাছাড়াও আপনাদের যে অ্যাডমিন রয়েছে তাদের সাথে কথাবার্তা হয়, নানান ধরনের সমস্যায় তাদের কাছে সহায়তা থেকে থাকে, মানে সবকিছু মিলিয়ে এভারেজে গড়ে আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এখান থেকে আপনারা কোনো বেনিফিট পাচ্ছেন কিনা? সবকিছু মিলিয়ে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে যে আমি এখান থেকে পড়তে পারবো কিনা, শিখতে পারবো কিনা? মূল যেটা আসলে সেটাই বলি যে এখানে আমরা এসেছি শিখতে এবং পড়তে। তো এখান থেকে আসলে অনেকের মনের মধ্যে আগে একটা সময় ধারণা ছিল, আমি যখন প্রথম অনলাইনে দায়িত্ব বা কাজ করা শুরু করি, দিনের এই খেদমত করা শুরু করি, তখন অনেকেই অনেক কটু কথা বলতো যে অনলাইনে শেখা সম্ভব না আর পড়া সম্ভব না। সেই ভুল ধারণাকে আসলে অনেক আগেই কি বলবো যে আসলে মানুষের মন থেকে চলে গিয়েছে, কারণ আমাদের প্রতিষ্ঠানে প্রায় হয়তোবা সব মিলিয়ে 40-50 হাজারের মতো শিক্ষার্থী হয়তোবা রয়েছে। তো সেই ভুল ধারণা হয়তোবা আর এখন নেই। তো সবকিছু মিলিয়ে আমার যেটা মনে হয় যে আসলে অফলাইন থেকে যেভাবে শেখা যায় অনলাইনেও আমাদের প্রতিষ্ঠানে অন্তত পক্ষে কোনো ধরনের কোনো কমতি মনে হয় না যে খুব বেশি একটা আছে, যে অনলাইন অফলাইনে এই জিনিসটা আছে, অনলাইনে এই জিনিসটা নাই। শুধুমাত্র একটাই আহ বলা যাবে যে অফলাইনে আপনি সেই জায়গাতে গিয়ে শিখছেন আর এখানে হয়তোবা আপনি ঘরে বসে শিখতে পারতেছেন। তো এটা অসুবিধাও না বটে, এটাও একটা সুবিধা। তো যাই হোক, তো মোটামুটি আমার মনে হয় যে তেমন বেশি কোনো দুর্বলতা হয়তোবা নেই।
তো তারপরেও মোটামুটি আলহামদুলিল্লাহ আমি শিক্ষার্থীদের কমেন্ট গুলো দেখতে পাচ্ছি, আপনাদের অনেক ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। সকলেই অন্তরের অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করব যে আসলে আমরা এখানে কোরআন শিক্ষার এই ক্লাসে যুক্ত হয়েছিল প্রায় কত, প্রথম যেদিন আমি ক্লাসে শুরু করেছিলাম 3-4 হাজারও শিক্ষার্থী দেখেছি। তো অনেক শিক্ষার্থী আসলে ঝরে গিয়েছে ইতিমধ্যে, তারা কোরআন শিক্ষার ক্লাসে এই মুহূর্তে আমাদের সাথে আর নেই, তারা ঝরে পড়ে গিয়েছে। তো তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে যাচাই বাছাই করে এখনো আপনাকে কোরআন শিক্ষার এই ক্লাসে যুক্ত রেখেছেন, এবং আপনি এখনো যে যুক্ত আছেন সেটার জন্য আরো একবার অন্তরের অন্তরস্থল থেকে আমরা সকলেই শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি খুব বেশি লম্বা চওড়া আলোচনা করব না, সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব, কারণ আসলে আমি আহ ক্লাসের পড়া ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা খুব বেশি একটা পছন্দ করি না, এবং এই আলোচনাগুলো একেবারে না করলেই নয়, জরুরি ছিল, তো সেজন্য করা দরকার। অনেক শিক্ষার্থী আমার কাছে ব্যক্তিগতভাবে এবং তাদের যে প্রতিনিধি রয়েছেন, অ্যাডমিন রয়েছে, ট্রেনার রয়েছেন এবং আমাদের শিক্ষক শিক্ষিকা রয়েছেন, অনেকেই জানতে চেয়েছেন যে আসলে, অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তো আমি একটু আপনাদের কাছ থেকে জেনে নেই, আমাদের প্রতিষ্ঠানে যে 1 মাস ফ্রি ক্লাস হয়, ফ্রি ক্লাসের পরে যাদের মনে হয় যে না আসলে আমরা এখান থেকে শিখতে পেরেছি, বুঝতে পেরেছি, পড়তে পারছি, ঠিক আছে, তো পরবর্তীতে 1 মাস পরে যাদের ভালো লাগে তারা এখানে ভর্তি হতে পারবে। তো এই ভর্তির বিষয় সম্পর্কে অবগত আছেন যে সকল শিক্ষার্থী, তারা একটু লিখে জানিয়ে দিবেন যে ভাইয়া বা হুজুর, ভর্তির বিষয় সম্পর্কে আমরা বা আমি অবগত আছি। একজন একজন করে আপনারা একটু লিখে জানিয়ে দিবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মোটামুটি অনেক শিক্ষার্থী অবগত আছেন। এবার আমি একটু দেখে নেই যে ভর্তির বিষয় সম্পর্কে অবগত নেই এমন শিক্ষার্থী যারা আছেন, তারা একটু জানিয়ে দেন যে ভাইয়া, ভর্তির বিষয় সম্পর্কে আমরা জানি না বা আমি জানি না। আচ্ছা, যাই হোক, অনেকেই জানেন অনেকেই জানেন না, আলহামদুলিল্লাহ, এতে কোনো সমস্যা নেই। তো এখন এই মুহূর্তে আমি আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে, এই যে আমরা এখানে দীর্ঘ অনেক দিন যাবত ক্লাস করছি, এখানে শিক্ষক শিক্ষিকা রয়েছে, আমাদের প্রতিনিধি রয়েছে, সবকিছু মিলিয়ে আমি আসলে ওই হিসাবগুলো বাদই দিলাম। তো এখানে আসলে ভর্তি ফি বা মাসিক একটা সম্মানী বা বেতন বা অর্থনৈতিক ভাবে আমাদের মাসিক ফি বা বেতন, হ্যাঁ যেটাই বলি, ভর্তি ফি বা বেতন, বা কোনো হাদিয়া, এটা কি আপনাদের মানে আপনাদের কাছে কি মনে হয় যে দেওয়ার প্রয়োজন আছে কিনা এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য? মাসিক বেতন বা ভর্তি ফি, এই যে অর্থনৈতিক যে বিষয়টা, এটার কি প্রয়োজন আছে নাকি নেই? অবশ্যই আছে, অবশ্যই আছে, ঠিক আছে, কারণ এই যে এই প্রতিষ্ঠানটা পরিচালনা হচ্ছে, এখানে আমাদের হাজার হাজার প্রতিনিধি রয়েছে। আপনারা এই যে আপনাদের প্রত্যেকের আলাদা আলাদা করে একজন একজন করে প্রতিনিধি রয়েছে, এবং প্রায় শতাধিকেরও বেশি আমাদের শিক্ষক এবং শিক্ষিকা রয়েছে। এই যে আপনাদের যে একটা ফ্রি ক্লাস দেওয়া হয়েছে এখন এই মুহূর্তে, এই যে 1 মাস ফ্রি ক্লাস হলো, এটা কিন্তু শিক্ষার্থীদের জন্য ফ্রি হলেও এখানে কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকা এবং ফ্রি ক্লাসে কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকা এবং অ্যাডমিন প্যানেল প্রতিনিধি যারা রয়েছে, ট্রেনার যারা রয়েছে, তাদের কিন্তু সব থেকে বেশি পরিমাণ কষ্টটা হয়ে থাকে। তো যাই হোক, তো মূল বিষয় হচ্ছে যে আমাদের এই প্রতিষ্ঠান, আমাদের একটা নিয়ম যেটা, সেটা হচ্ছে যে আমি 4 বছর বা প্রায় 4.5 বছর আগে থেকে যখন আমি প্রথমে অনলাইনে এই খেদমত করা শুরু করেছিলাম, তখন যে সমস্যাটা ফেস করেছিলাম যে অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করতে চাইতো না যে আসলে কোরআন লেখা সম্ভব বা পড়া সম্ভব। তখন আমি এই সিস্টেমটা চালু করে দিলাম, যে সেটা হচ্ছে যে আগে শিক্ষার্থীরা ক্লাস করবে, তারপরে যদি শিক্ষার্থীদের মনে হয় তাহলে তারা ভর্তি ফি প্রদান করবে, ভর্তি হবে এবং মাসিক ফি যেটা রয়েছে সেটা তারা
প্রদান করবে। তো যাই হোক, তো এইখানে আরেকটা বিষয় অনেকের একটু অস্পষ্ট ধারণা থাকতে পারে, যে সেটা হচ্ছে যে যারা 1 মাস যে ক্লাস করেছেন, এই 1 মাস ক্লাস করার পরে এই যে এতদিন যাবত, প্রায় 1 মাস যাবতই বা 1 মাসই হবে, সোরার ক্লাস ছিল 1 তারিখ থেকে, আজকে 1 তারিখ। তো মোটামুটি 1 মাসের থেকে আরো কিছু কম, তবে আজকেই শেষ না, এখনো 10 তারিখ পর্যন্ত চলবে, ফ্রি ক্লাস চলমান থাকবে ইনশাআল্লাহ। তো এই যে 1 মাস ক্লাস পরিচালনা হলো, যে সকল শিক্ষার্থী ক্লাস করেছেন তাদেরকে কি এখন ভর্তি ফি দিতে হবে কিনা, তারা পরবর্তীতে যদি আর না পড়ে, অর্থাৎ যে হুজুর আজকে থেকে আমি আর পড়বো না, ঠিক আছে, তাহলে আমাকে আহ আসলে ভর্তি হতে হবে কিনা বা বেতনটা দিতে হবে কিনা। তো আপনার যদি মনে চায় যে না, আমি আসলে এখান থেকে শিখতে পারছি না, বা আমার আসলে এখান থেকে পড়াটা হচ্ছে না, এবং ইতিমধ্যে অনেক শিক্ষার্থী ঝরেও গিয়েছে, তো তাদের প্রশ্নের উত্তর হচ্ছে না। আপনার যদি মনে হয় যে না, আসলে আমার এখান থেকে আমি শিখতে পারতেছি না, বুঝতে পারতেছি না, হ্যাঁ, এখান থেকে আমার পড়াটা হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আপনি এতদিন এখান থেকে ক্লাস করেছেন, শিক্ষিকাদেরকে পড়া শুনিয়েছেন, যে অ্যাডমিনের কাছে ছিলেন, কেউ হয়তো বা আপনাকে প্রেশার দিবে না, হয়তো বা জিজ্ঞাসা করতে পারে অ্যাডমিন যে আপু কেন ভর্তি হলেন না, তো আপনি যদি তাকে বলেন যে হ্যাঁ, আপনাদের পড়ানোর সিস্টেম আমার ভালো লাগে নাই, হয় নাই, তাই আমি পড়বো না, তো সেই ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। তো যাই হোক, তো মূল বিষয় হচ্ছে আমাদেরকে এই যে আমাদের প্রতিষ্ঠানে এত শিক্ষক এবং শিক্ষিকা রয়েছে, প্রতিনিধি রয়েছে, সবারই মাসিক একটা বেতন রয়েছে, এবং প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে আমি দায়িত্ব পালন করছি। তো আমি চেষ্টা করছি যে এখানে যারা দায়িত্ব পালন করছে, যারা আমাদের বাংলাদেশ ইসলামিক অনলাইন মাদ্রাসার প্রতিনিধি রয়েছে, তারা আসলে অনেক পরিশ্রম করে। এই যে একজন প্রতিনিধি বা একজন অ্যাডমিনের কাছে প্রায় শতাধিকেরও বেশি স্টুডেন্ট থাকে, সেই স্টুডেন্টদেরকে একজন প্রতিনিধি ম্যানেজ করে, তাদের সমস্যার কথাগুলো শোনে। হ্যাঁ, এই যে আপনাদের হয়তো বা আজকে লিঙ্ক পাচ্ছেন না, লিঙ্ক পাচ্ছি না, সেই অ্যাডমিনের কাছে দৌড়াদৌড়ি করছেন, নানান ধরনের নানান সমস্যা নিয়ে আপনারা আপনাদের শিক্ষিকাদেরকে জানাচ্ছেন, আপনাদের যিনি প্রতিনিধি আছে তাদেরকে জানাচ্ছেন। তারা আসলে অক্লান্ত পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে। তো তাদের একটা মাসিক বেতন বা একটা সম্মানী বা একটা হাদিয়ার প্রয়োজন আছে। যেমন আপনি বিভিন্ন জায়গায় একটা কোম্পানিতে আপনি কাজ করছেন, দায়িত্ব পালন করছেন, সেখানে আপনি ফুল টাইম যখন দায়িত্ব পালন করছেন, তখন তো ওইখানে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য অবশ্যই আপনাকে সেখান থেকে আপনাকে বেতন গ্রহণ করতে হবে, ঠিক আছে। তো এখানেও যারা ফুল টাইম দায়িত্ব পালন করছে, অনেক শিক্ষক এবং শিক্ষিকা রয়েছে, সকাল থেকে সেই রাত পর্যন্ত একটানা ক্লাস নিতেই থাকেন, ঠিক আছে, সারাদিন তাদের ক্লাস নেওয়ার উপরেই যায়, বক বক করতে করতে সকাল থেকে রাত পর্যন্ত শেষ হয়, তারা ফুল টাইম এখানে দায়িত্ব পালন করছে, ঠিক আছে। তো তাদেরকে দেখা যাচ্ছে কি যে তাদের মাসিক যে বেতন, প্রতিনিধি যারা রয়েছে তাদের বেতনের জন্য এবং অন্যান্য আরো যে খরচগুলো রয়েছে সবকিছুর জন্যই শিক্ষার্থীদের কাছ থেকেই আমরা মাসিক বেতন এবং ভর্তি ফি এটা গ্রহণ করে থাকি। আর আমাদের প্রতিষ্ঠানের মোটামুটি যা নিয়ম কানুন, আপনারা তো সবকিছু বুঝতেই পেরেছেন, যে আপনাদেরকে একদিন পড়িয়ে দেওয়া হবে এবং পরবর্তী দিন সকল শিক্ষার্থীদের কাছ থেকে পড়াশোনা হবে, পড়া আদায় করে নেওয়া হবে। অর্থাৎ এমনটা না যে আমি পড়িয়ে দিলাম, আপনারা পড়লেন কি পড়লেন না, দেখা হলো না, এমনটা না। আজকে পড়িয়ে দিলে আগামীকালকে আপনার কাছ থেকে সেই পড়া আদায় করে তারপরে আবার নেক্সট ক্লাস শুরু হবে। এমনকি দেখা যাচ্ছে ভর্তি এরপরে আপনাদের রোল নাম্বার দেওয়া হবে নতুন করে, ভর্তির পরে আপনাদেরকে আবারও নতুন করে রোল নাম্বার দেওয়া হবে, প্রত্যেক মাসেই নতুন করে রোল নাম্বার দেওয়া হবে। তো যাই হোক, ইতিমধ্যে অনেকের মনের মধ্যে আসলে একটা প্রশ্ন তৈরি হয়ে গিয়েছে যে আমাদেরকে কত টাকা বা ভর্তি ফি দিতে হবে বা মাসিক বেতন দিতে হবে। তো এখানে একটা সুবিধার বিষয় হচ্ছে যে এইখানে যেহেতু আমরা সকলেই কোরআন শিখতে এসেছি, ইসলামকে জানতে এসেছি, আহ দিনের পথে এসেছি, তো এই জায়গাটাতে আমার ব্যক্তিগতভাবে পরিচালক হিসাবে আমি 4 বছর আগে থেকেই যে নিয়মের প্রতি অটল রয়েছে, সেটা হচ্ছে যে শিক্ষার্থীরা তাদের সামর্থ্য অনুযায়ী, যার অর্থনৈতিক অবস্থা যেমন, সেটার উপরে ভিত্তি করে একজন শিক্ষার্থী ভর্তি ফি এবং মাসিক বেতন দিতে পারবে। অর্থাৎ এই যে এখন এই মুহূর্তে প্রায় 3,500 শিক্ষার্থী এখানে ক্লাস করছেন, সকলের সামর্থ্য কিন্তু একরকম না। কারোর দেখা যাচ্ছে মাসিক ইনকাম এখানে 10,000 টাকা আছে, মানে সে খুব কষ্ট করে হিমশিম করে চলছে, আবার কেউ আছে একদম স্টুডেন্ট,
যে বাসা থেকেই তার ঠিকঠাক মতো টাকা পয়সা দেয় না, নিজে কিছু টিউশনি করায়, সেই টাকাও আবার বাসায় পাঠাইতে হয়। ঠিক আছে, তো তাদের কাছে আসলে দেখা যাচ্ছে একটা অ্যামাউন্ট যদি ফিক্সড করে দেই, তো এমন একটা পরিস্থিতি হয় যে আসলে সেই ব্যক্তি এসে লজ্জায় বলতেও পারে না যে হুজুর আমি এই অ্যামাউন্টটা ফিক্সড করে দেওয়া হয়েছে। ফিক্সড করে দিলে অনেকে বলতে পারেন যে হুজুর ফিক্সড করে দেন, যাদের সমস্যা তারা এসে বলবে এবং তাদেরকে আবার ইয়ে করে দিবেন, কমায় দিবেন। কিন্তু সমস্যা যেটা হয় যে দেখা যাচ্ছে আমি একটা অ্যামাউন্ট ফিক্সড করে দিলাম, অ্যামাউন্ট ফিক্সড করে দেওয়ার পরে যে অনেকেই মানে লজ্জায় সে কথাটা আর বলতে পারে না যে আসলে এটা ফিক্সড করে দেওয়া হয়েছে, এটা আমি কিভাবে বলি বা কিভাবে কি করি। তো যার জন্য আসলে ব্যক্তিগতভাবে আমি এই চিন্তাটা করেছিলাম যে অর্থনৈতিক সমস্যার কারণে কোনো শিক্ষার্থী যাতে দিন শেখা থেকে, ইসলাম শেখা থেকে, কোরআন শেখা থেকে বঞ্চিত হতে না হয়। এবং এখানে আমরা নৈতিকতার শিক্ষাটা গ্রহণ করতেই এখানে আমরা এসেছি। তো সেই জন্য আমি আহ সবার প্রথমে ব্যক্তিগতভাবে এবং পরবর্তীতে আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা, অ্যাডমিন, ট্রেনার সবাই একসাথে বসেই আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আমাদের প্রতিষ্ঠানে আমরা যতদিন পর্যন্ত পারি এখানে যত শিক্ষার্থী আসবে সবাইকে তার সামর্থ্য অনুযায়ী, আপনার সামর্থ্য আছে, তো আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ একটা ভর্তি ফি এবং আপনি যতদিন পর্যন্ত এখানে পড়বেন প্রত্যেক মাসে আপনাকে একটা মাসিক বেতন প্রদান করতে হবে ইনসাফ ভিত্তিক। এখন দেখা যাচ্ছে কি যে আপনার আসলে সামর্থ্য আছে, কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি ভালো মানের একটা মাসিক বেতন বা ভর্তি ফি প্রদান করছেন না। তো সেই ক্ষেত্রে তখন কিন্তু এইটা আপনার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে একজন গরিব যে শিক্ষার্থী এখানে আছে তার হকটা কিন্তু আপনি নষ্ট করছেন। ভর্তি ফি দেখা যাচ্ছে আপনি যদি মনে করেন যে আসলে সবাই কম দিচ্ছে বা উনি কম দিচ্ছে আমি একটু কম দিই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যেটা হবে তৈরি মানে সিচুয়েশন যেটা তৈরি হবে, আমি এই প্রতিষ্ঠানে ভালো ভালো শিক্ষক বা শিক্ষিকা কিন্তু তখন নিয়োগ দিতে পারবো না। তো যদিও আমাদের এখানে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের কথা আসলে মুখে বলে আর প্রকাশ করার মতো না, তারা যথেষ্ট ভালো এবং তাদের সাপোর্ট না পেলে আমাদের প্রতিষ্ঠান আজ এই পর্যন্ত বা এই জায়গায় আসা কখনোই সম্ভব ছিল না। তো যাই হোক, তো তারপরেও তারা নিজ থেকে কখনো সেটা দাবি না করলেও একজন পরিচালক হিসেবে আমার যেটা দায়িত্ব এবং কর্তব্য সেটা হচ্ছে যে তারা যে পরিশ্রমটা করে সেই পরিশ্রম অনুযায়ী তাদের একটা ভালো সম্মানী প্রদান করা। ঠিক আছে, তো সেই সম্মানটা আসলে আমরা তো সরকার থেকে পাই না, তো এটা আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে আমাদেরকে এটা সংগ্রহ করতে হয়, আলাদা করে কোনো বেতন ভাতা কোনো কিছুই নেই না। তো সেই ক্ষেত্রে আহ এইখানে আপনাদেরকে, আপনারা যতদিন পর্যন্ত প্রতিষ্ঠানে থাকবেন ততদিন পর্যন্ত আপনাদেরকে আহ মাসিক বেতন এবং এই যে সময় প্রথমে ভর্তি এবং এর পরবর্তীতে প্রত্যেক মাসেই, আজকে মাসের 1 তারিখ, এই মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে আপনাদেরকে ভর্তি হতে হবে। যদিও 1 মাস ক্লাস হয়ে গিয়েছে, এটাকে ভর্তি আর বলা যায় না, তারপরেও এটা ভর্তি হিসাবেই গণ্য হবে এবং এর পরবর্তী মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে আপনাদের মাসিক বেতনটা শুরু হবে। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে যাদের সামর্থ্য কম আছে, তো সেইটা আমরা দেখা যাচ্ছে কি যে ম্যানেজ করে নেই এইভাবে যে একজন সামর্থ্যবান শিক্ষার্থী আছে, যার সামর্থ্য আছে, অনেকেই ভালো একটা অ্যামাউন্ট প্রদান করলেন, তো সেই জায়গা থেকে কিছু কাটছাট করে যার অ্যামাউন্টটা কম আছে সেই জায়গায় আমরা সেটা দেখা যাচ্ছে অ্যাড করে এই দুইটা দেখা যাচ্ছে কি যে সামঞ্জস্য রাখার সর্বোচ্চ চেষ্টাটুকু করে যায়। মাঝে মাঝে যদিও দুই একটা ব্যাচে সমস্যা হয়ে যায়, তবুও সেটা ব্যক্তিগতভাবে আমরা প্রাতিষ্ঠানিকভাবে সকলেই মিলে সেই সংকটটা কাটিয়ে ওঠার সর্বোচ্চ চেষ্টা করি। তো যাই হোক, এবং এখানে কেউ কোনো অ্যামাউন্টের সংখ্যা উল্লেখ না করি, ঠিক আছে, কেউ কোনো অ্যামাউন্টের সংখ্যা উল্লেখ না করি এখানে, যেটা বললাম যে এটা আপনাদের একদম ব্যক্তিগত, যে আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দেওয়ার সর্বোচ্চ অধিকার এবং স্বাধীনতা আমি আপনাদেরকে দিচ্ছি। ঠিক আছে, তবে এটা সামর্থ্য অনুযায়ী অবশ্যই ইনসাফ ভিত্তিক হতে হবে। ঠিক আছে, একেবারে যদি অসম্মান না হয়ে যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, কথাটা হচ্ছে সম্মানী, তো এই সম্মানী যাতে অসম্মান না হয় সেটাও একটু খেয়াল করতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে ভর্তি সিস্টেমটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই। আমি আপনাদেরকে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, বেশ কয়েকটা নাম্বার বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য।
বেসিক ক্লাস ডকুমেন্টস। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনে সকলেই খেয়াল করেন, স্ক্রিনে এই যে এখন যে চারটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, সবার উপরে 01741491552, এটা হচ্ছে বিকাশ, নগদ, উপায় এবং রকেট পার্সোনাল নাম্বার। এই নাম্বারে আপনারা ভর্তি ফি সেন্ড মানি করতে পারবেন। সেন্ড মানি, আবারও বলে দিচ্ছি, ভর্তি ফি বিকাশ থেকে, নগদ থেকে, উপায় থেকে, রকেট থেকে আপনারা সেন্ড মানি করতে পারবেন। সেন্ড মানি করার পরে, ভর্তি ফি পাঠানোর পরে আপনাদের যে প্রতিনিধি রয়েছে, অ্যাডমিন রয়েছে, তাদের সাথে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আবারও বলে দিচ্ছি, এখানে শুধু এই লাস্টে 52 এই নাম্বারটাই না, এরপরে নিচে আরো একটা নাম্বার রয়েছে 08586456669, এবং নিচে রকেট নাম্বার রয়েছে, এবং তার নিচে সেলফিন নাম্বার রয়েছে। তো এটা একটু স্ক্রিনশট দিয়ে নেবেন। এই যে এইখানে যে নাম্বারগুলো স্ক্রিনে দেখা হচ্ছে, এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে কোনো শিক্ষার্থী যদি কোনো অর্থনৈতিক লেনদেন করে থাকে বা ভর্তি ফি পাঠিয়ে থাকে, আবারও ভালোভাবে বলে দিচ্ছি, নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলো ব্যতীত অন্য কোনো নাম্বারে যদি কেউ ভর্তি ফি প্রদান করে থাকে, তাহলে কিন্তু সেটা ভর্তি ফি হিসাবে আমাদের এখানে প্রতিষ্ঠানে কাউন্ট হবে না। এই সময় যেটা একটা ঝামেলা মাঝে মাঝে দেখা দেয়, যে অনেকেই দেখা যাচ্ছে কি যে পার্সোনালি আমাদের প্রতিনিধি না, আমাদের বাংলাদেশ ইসলামিক অনলাইন মাদ্রাসার কোনো স্টাফ না, তারা ব্যক্তিগতভাবে নাম্বার দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে মানে প্রতারণা করে এক প্রকার আহ টাকা নিয়ে পরবর্তী তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তো এই যে এখানে যে নাম্বারগুলো দেখা যাচ্ছে, এই নাম্বারগুলো বাদে অন্য কোনো নাম্বারে লেনদেন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এবং এই নাম্বারে আপনারা সেন্ড মানি করার পরে আপনাদের যে অ্যাডমিন রয়েছে, প্রতিনিধি রয়েছে, তাদের সাথে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। প্রথমে লাস্টে 52, এরপরে লাস্টে 69, এরপরে হচ্ছে রকেট নাম্বারও ওই প্রথম 52, এরপরে হচ্ছে 69, এটা হচ্ছে সেলফিন। তো এটাতে পাঠানোর পরে আপনারা আপনাদের যে নিজ নিজ অ্যাডমিন রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন, এবং অ্যাডমিন আপনার কাছে কিছু তথ্য চাইবে, যেমন আপনার আহ নাম, আপনার কোন শিক্ষিকার কাছে পড়তে চান, আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন, এবং টাকা যে পাঠিয়েছেন সেটার একটা স্ক্রিনশট হয়তো বা পেমেন্ট প্রুফ হিসাবে অ্যাডমিন আপনার কাছ থেকে চাইবে। এবং এই ধরনের কিছু তথ্য আপনার কাছ থেকে সংগ্রহ করবে। সংগ্রহ করার পরে ওইটা আমাদের যে ওয়েবসাইট রয়েছে বা আমাদের যে ডকুমেন্ট রয়েছে সেখানে এন্ট্রি হবে। এন্ট্রি হওয়ার পরে আপনার নামটা আপনি যে শিক্ষিকাকে সিলেক্ট করবেন বা আপনার অ্যাডমিনের কাছে জানাবেন যে আমি এই শিক্ষিকার কাছে পড়তে চাই, তখন অ্যাডমিন সেই নামগুলো নিয়ে আমাদের শিক্ষিকাদের কাছে জমা দিয়ে দিবে, বা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে জমা দেওয়ার পরে শিক্ষিকাদের হাজিরা খাতায় আপনাদের নামগুলো চলে যাবে। ঠিক আছে? তো এটা হলো বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য। নাম্বারগুলো ভালো করে একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। আর একটা কথা ভালোভাবে আপনাদেরকে জানিয়ে দিই, যে নাম্বার থেকে আপনারা ভর্তি ফি পাঠাবেন সেই সম্পূর্ণ নাম্বারটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। অর্থাৎ কেউ যদি বলে লাস্টের দুইটা ডিজিট বা তিনটা ডিজিট বা চারটা ডিজিট যদি বলে, তাহলে কিন্তু আপনি ভর্তি ফি পাঠানোর পরেও আপনার ভর্তি ফি কাউন্ট হবে না। কারণ হচ্ছে আমাদের এখানে প্রায় হাজার হাজার, শত শত হাজার হাজার শিক্ষার্থী রয়েছে, প্রত্যেকদিন শত শত হাজার হাজার লেনদেন হয়। তো লাস্টের দুইটা ডিজিট বা চারটা ডিজিট দিয়ে আপনি যে ভর্তি ফি পাঠিয়েছেন সেই ভর্তি ফি খুঁজে পাওয়া কোনোভাবেই সম্ভব না। আবারও সতর্ক করে দিচ্ছি, রেড অ্যালার্ট। সেটা হচ্ছে যে কেউ ভর্তি ফি পাঠানোর পরে লাস্টের চারটা ডিজিট দিতে পারবেন না, আপনাকে সম্পূর্ণ নাম্বারটাই দিতে হবে। যেই নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন, বিকাশ, নগদ, রকেট, উপায়, যেখান থেকে পাঠান না কেন, সম্পূর্ণ নাম্বারটাই সংগ্রহ করতে হবে এবং সেটা আপনার অ্যাডমিনের কাছে জমা দিতে হবে। এবং সেই সাথে আপনি যে টাকাটা পাঠাবেন সেটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এটা করলে সব থেকে বেশি ভালো হয়, এবং এটা আপনারা জরুরিভাবে করে রাখবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে? বিশেষ করে যারা দোকান থেকে পাঠাবেন, দোকান থেকে পাঠানোর ক্ষেত্রে আপনারা বিকাশে এবং নগদে খুব চাপ থাকে, কারণ বিকাশে এবং নগদের আসলে লিমিটেশনে খুব সমস্যা।
লিমিটেশন খুবই কম। তো বিশেষ করে দোকান থেকে যারা পাঠাবেন তারা এই যে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য রকেট যে নাম্বারটা রয়েছে, রকেটের লিমিটেশনটা অনেক বেশি। একদিনে প্রায় 1 লক্ষ লেনদেন করা যায়, 1 লক্ষ মানুষ লেনদেন করতে পারে দোকান থেকেই। তো দোকান থেকে যারা পাঠাবেন তারা অবশ্যই অবশ্যই রকেট যে নাম্বারটা রয়েছে এই রকেট নাম্বারে পাঠাবেন। দোকান থেকে পাঠালে আবারও বলে দিচ্ছি, রকেট নাম্বারে পাঠাবেন এবং সেই দোকানদারের সম্পূর্ণ নাম্বারটা নিয়ে আসবেন এবং দোকানদারের কাছ থেকে যদি পারেন একটা স্ক্রিনশট নিয়ে আসবেন, না হয় দোকানদার যে টাকাটা পাঠিয়েছে পরবর্তীতে একটা ফিরতি এসএমএস আসে, সেটা একটা ছবি তুলে নিয়ে আসবেন। ঠিক আছে? রকেট নাম্বারে একটা এক্সট্রা নাম্বার থাকে, ওটা হচ্ছে লাস্টে 6। তো এখানে যে নাম্বার গুলো, আচ্ছা নিচের নাম্বারটাতে কিন্তু আপনারা এই যে নিচে যে নাম্বারটা দেখা যাচ্ছে লাস্টে 58, এইটাতে কিন্তু আবার লেনদেন করতে পারবেন না, ওইটা আলাদা ডিপার্টমেন্টের জন্য। উপরের এই 4টা নাম্বার, এটা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য। এবং এর পরবর্তীতে অনেক ইন্ডিয়ান শিক্ষার্থী রয়েছে, ইন্ডিয়ান শিক্ষার্থীদের জন্য নাম্বার রয়েছে অবশ্য। এটা হচ্ছে ইন্ডিয়ান শিক্ষার্থীদের জন্য। তো ইন্ডিয়ান শিক্ষার্থীরা ইন্ডিয়ানের এই ফোন পে, গুগল পে দুইটাই আছে, এই দুইটা মাধ্যমে আপনারা ভর্তি ফি প্রদান করতে পারবেন। এবং এটা পাঠানোর পরে ইন্ডিয়ান শিক্ষার্থীদেরকে অবশ্যই অবশ্যই ভর্তি ফি পাঠানোর পরে একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে আপনার যে অ্যাডমিন বা প্রতিনিধি রয়েছে তার কাছে জমা দিতে হবে। তার কাছে জমা দেওয়ার পরে যেটা বললাম যে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছ থেকে যেমন তথ্য চাওয়া হয় আপনাদের কাছে ওরকম তথ্যগুলো চাওয়া হবে, আপনাদের কাছে ওরকম তথ্যগুলো চাওয়া হবে। এবং পরবর্তীতে আপনার যিনি প্রতিনিধি রয়েছে তিনি আহ যাবতীয় যে কাজ রয়েছে ভর্তি সম্পূর্ণ করার জন্য তিনি সেটা করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এই নাম্বারগুলোতে ভর্তি ফি পাঠানোর পরে আপনারা আপনাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করবেন, তাহলে তারা সবকিছু বিস্তারিত বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং আবারও জানিয়ে দিচ্ছি, ভর্তি ফি পাঠানোর পরে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে সম্পূর্ণ নাম্বারটা অবশ্যই অবশ্যই দিতে হবে। এবং আপনি যে পেমেন্ট করেছেন বা ভর্তি ফি পাঠিয়েছেন সেটার একটা স্ক্রিনশট অবশ্যই অবশ্যই রাখতে হবে। দোকান থেকে পাঠালে অবশ্যই অবশ্যই রকেটে পাঠানোর সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন, কারণ বিকাশ এবং নগদে লিমিটেশন খুবই কম থাকে। সেই ক্ষেত্রে দোকান থেকে যারা পাঠাবেন, আবারও বলে দিচ্ছি বারবার করে, রকেটে পাঠাবেন, রকেটে লিমিটেশনটা বেশি থাকে। সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না, কোনো হ্যারেস হবে না, কোনো ঝামেলা হবে না। রকেটটা খুঁজে রকেটে পাঠানোর চেষ্টা করবেন। একান্তই যদি আপনার বাজারে বা আশেপাশে যদি না পান রকেট, সেই ক্ষেত্রে বিকাশে নগদে ট্রাই করে দেখতে পারেন। যদি যায় তাহলে তো ভালো, আর যদি না যায় তাহলে তো একটু সমস্যা হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই বিষয়ে আপনারা ভর্তি ফি সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য আপনাদের যারা অ্যাডমিন রয়েছে বা শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের কাছ থেকেও আপনারা আরো বিস্তারিত এবং বিশদভাবে ইনশাআল্লাহ জানতে পারবেন। এবং আপনাদেরকে ভর্তি হওয়ার লাস্ট ডেট হচ্ছে এই মাসের 10 তারিখ। এই মাসের 10 তারিখের মধ্যে আপনারা সকলেই ভর্তি হয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবং এবার আহ দোকান থেকে পাঠালে রকেটে, আর দোকান থেকে না পাঠিয়ে যারা এমনিতেই নিজের ফোন থেকে পাঠাবেন তারা এই যে এখানে যে নাম্বারগুলো দেওয়া হয়েছে সবগুলোতেই পাঠাতে পারবে। ঠিক আছে? এই শুধু নিচের নাম্বারটা বাদে। এই যে এই 4টা নাম্বারের যে কোনোটাতেই যারা নিজের ফোন থেকে পাঠাবেন, অনেকের বিকাশ আছে, বিকাশ থেকে আপনি প্রথমে যে নাম্বারটা রয়েছে 01741491552, এটাতে সেন্ড মানি করতে পারবেন। এইটাতে নগদ রয়েছে, নগদে আপনি সেন্ড মানি করতে পারবেন। উপায় রয়েছে, উপায়ে আপনি সেন্ড মানি করতে পারবেন। এটাতে রকেটও রয়েছে, রকেট আপনি সেন্ড মানি করতে পারবেন। এরপরে নিচে আরো একটা নাম্বার দেওয়া রয়েছে 09858645669, এটাতে বিকাশ রয়েছে, এটাতে সেন্ড মানি করতে পারবেন। নগদ রয়েছে, নগদে সেন্ড মানি করতে পারবেন। এই নিচের যে নাম্বারটা এটাতে শুধু দুইটা আছে, বিকাশ আর নগদ আছে। এবং নিচে 01741491552, এইটাতে রকেট পার্সোনাল নাম্বার আছে। যাদের রকেট পার্সোনাল আছে তারাও রকেট থেকে সেন্ড মানি করতে পারবেন। আর দোকান থেকে পাঠালেও এই নাম্বারে আপনারা রকেটে পাঠাবেন, রকেটে মনে রাখবেন, দোকান থেকে পাঠানোর ক্ষেত্রে রকেটে। এর পরবর্তীতে যে নাম্বারটা রয়েছে 01858645669, এটা হচ্ছে সেলফিন, ইসলামী ব্যাংকের যে যাদের সেলফিন আছে, সেলফিন থেকে সরাসরি এই নাম্বারে পাঠাতে পারবেন। আচ্ছা, আর ভর্তির লাস্ট ডেট হচ্ছে 10 তারিখ। দ্রুত ভর্তি হয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবার আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের চাপ তুলনামূলকভাবে একটু বেশি আছে।
তো দ্রুত ভর্তি হয়ে নেওয়ার ক্ষেত্রে আপনারা যেই সুবিধাটা পাবেন সেটা হচ্ছে যে আমাদের এখানে প্রতিষ্ঠানের নিয়ম সম্পর্কে আপনারা অবগত আছেন। সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে একজন শিক্ষিকার কাছে একটা ব্যাচে সর্বোচ্চ 35 থেকে 40 জন শিক্ষার্থী সিট পাবে। একজন শিক্ষিকার, আমি ধরে নিলাম যে একজন শিক্ষিকার কাছে রাত্রে 35 জনের বেশি বা 40 জন ভর্তি হয়ে গিয়েছে। তো এর পরবর্তীতে আপনি যা কিছুই করেন না কেন সেখানে আপনি আর ভর্তি হতে পারবেন না। অর্থাৎ এক একজন শিক্ষিকার কাছে এক একটা ব্যাচে বা এক একটা টাইমে নির্দিষ্ট পরিমাণ সিট সংখ্যা থাকে। এই সিট সংখ্যা ফিল আপ হয়ে গেলে আপনি সেই শিক্ষিকার কাছে আর ভর্তি হতে পারবেন না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আহ দ্রুত ভর্তি হয়ে নিলে আপনার পছন্দের যে শিক্ষিকা রয়েছে সেই শিক্ষিকার কাছে আপনি সিটটা পেতে পারেন। আবার দেখা যাচ্ছে কি যে আপনি যদি একটু দেরি করে ভর্তি হন তাহলে সেই ক্ষেত্রে আপনার পছন্দের শিক্ষিকার কাছে হয়তো বা আপনার সিটটা নাও থাকতে পারে। পরবর্তীতে অন্য একজন শিক্ষিকাকে সিলেক্ট করে যেই শিক্ষিকার কাছে সিট খালি আছে সেই শিক্ষিকার কাছে হয়তো বা আপনাকে পড়তে হবে। আবার দেখা যাচ্ছে আপনি একজন শিক্ষিকার কাছে রাত্রে পড়তে চাচ্ছেন, কিন্তু রাত্রে তার অলরেডি সব সিট ফিল আপ হয়ে গিয়েছে। তখন আপনাকে সেই শিক্ষিকার সকালে যদি সিট খালি থাকে তাহলে তার কাছে সকালে পড়তে হবে। তো এইভাবে একটু প্রেশার এই ব্যাচে একটু আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আর নতুন অক্ষর পড়িয়ে দিব কিনা? আজকে নতুন অক্ষর থাক। আজকে আপনারা শুধুমাত্র পুরাতন পড়াটা একটু অনুশীলন করবেন, পুরাতন পড়াটা প্র্যাকটিস করবেন। ঠিক আছে? আর ভর্তি সংক্রান্ত যে বিষয়টা আলোচনা করলাম এটা আপনাদের নিজ নিজ যে অ্যাডমিন রয়েছে, প্রতিনিধি রয়েছে, শিক্ষক এবং শিক্ষিকা রয়েছে, তাদের কাছ থেকেও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো সমস্যা থেকে থাকে, তাদের কাছ থেকেও আপনারা জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এই মুহূর্তে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যেহেতু আজকে আর নতুন পড়া পড়ানো হলো না, আপনাদের প্রশ্ন থাকলে জানাতে পারেন। হ্যাঁ, আজকে থেকে এই মুহূর্ত থেকে ভর্তি শুরু, 10 তারিখ থেকে ভর্তি অফ। হ্যাঁ, আজকে থেকে এই মুহূর্ত থেকে ভর্তি হওয়া যাবে 10 তারিখ পর্যন্ত। কতদিন শেখানো হবে? সাধারণত কোরআন ধরতে শিক্ষার্থীদের 3 মাস মতো সময় লাগে, এবং কোরআন ধরার পরও মোটামুটি বেশ কিছুদিন পড়তে হয়, যতদিন না পর্যন্ত আপনার পড়াটা নির্ভুল ভাবে আপনি তেলাওয়াত করতে পারেন ততদিন পর্যন্ত, কোরআন ধরার পর পর্যন্ত আপনাকে পড়তে হবে, ওটা আপনার উপরে ডিপেন্ড করবে। তবে সাধারণত কোরআন ধরার পরও আরো 3 মাস সময় সর্বনিম্ন দিতে হয়। ভর্তি ফি কত, এটা তো প্রথমেই আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে ভর্তি ফি আসলে আমাদের প্রতিষ্ঠানে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যতগুলো ব্যাচ অতিবাহিত হয়েছে কোনো ব্যাচেই আমরা কোনো শিক্ষার্থীদের জন্যই ভর্তি ফি নির্ধারিত করে দেইনি। ঠিক আছে? তো আপনাদেরকেও সেটা নির্ধারণ করে দেওয়া হচ্ছে না। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী, আপনার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী সর্বোচ্চ ভর্তি ফি এবং মাসিক বেতন আপনি দেওয়ার চেষ্টা করবেন। যে আপনার একজন শিক্ষিকা এখানে আপনার জন্য পরিশ্রম করছে, আপনার একজন অ্যাডমিন আপনার জন্য পরিশ্রম করছে, এখানে উস্তাজ রয়েছেন, উস্তাজা রয়েছেন, কত খরচ যে রয়েছে আপনাদের যদি খরচের হিসাব দেওয়া হয়। তারপরেও যদি বলি এক একটা ব্যাচে এই যে আপনাদেরকে যে ফ্রি ক্লাস দেওয়া হয়েছে, এটা আপনাদের জন্য ফ্রি থাকলেও এই একটা ফ্রি ক্লাসে 1 মাসে আমাদের খরচ হয় প্রায় দেখা যাচ্ছে কি যে 8 লাখ, 7 লাখ। হ্যাঁ, এরকম একটা অ্যামাউন্ট খরচ হয়ে যায়। ঠিক আছে? তো এই যে খরচগুলো হয় এই খরচগুলো আমরা আসলে শিক্ষার্থীদের যে মাসিক বেতন রয়েছে, ভর্তি ফি রয়েছে, এইগুলো থেকেই আমরা কাভার করে থাকি। হ্যাঁ, ক্লাস আমিই করাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন, সুস্থ এবং স্বাভাবিক রাখেন, কোরআন শিক্ষা ডিপার্টমেন্টের প্রধান শিক্ষক হিসেবে আপনারা আমাকে পাবেন ইনশাআল্লাহ। হুজুর, যারা ব্যাংক থেকে টাকা দিতে চায় তখন কি করব? ব্যাংক থেকে আসলে টাকা দিতে চাইলে যেটা বললাম যে এই মুহূর্তে ইসলামী ব্যাংকের সেলফিনটা রয়েছে, সেলফিনে আপনারা পাঠাতে পারবেন। মাসিক বেতনের ক্ষেত্রেও নির্ধারিত থাকবে না, ভর্তি ফি এর মতোই আপনাদেরকে মাসিক বেতনও আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিতে পারবেন, প্রদান করতে পারবেন ইনশাআল্লাহ।
আমি একজন পুরুষ শিক্ষার্থী, কোথায় ক্লাস করব? পুরুষ শিক্ষার্থীরা পুরুষ যে শিক্ষক রয়েছেন তাদের কাছেই পড়া শোনাবেন, কোনো সমস্যা নেই। আর শিক্ষক, প্রধান শিক্ষক হিসেবে তো আমি পুরুষই আছি, সমস্যা নেই। ভর্তি ফি নির্ধারণ করার ব্যাপারে আসলে আপনারা জানালেও এটা আমাদের প্রতিষ্ঠানের নিয়ম হিসেবে আজ 4 বছর যাবত এভাবেই রয়েছে। তো সেহেতু আসলে আহ ভর্তি ফি নির্ধারণ করা এর আগে যেহেতু হয়নি, আজকেও হওয়ার সম্ভাবনা নেই। যদি একান্তই সমস্যা হয়ে যায়, আমরা যদি দেখি যে না আসলে এই ব্যাচে আহ শিক্ষার্থীদের ভর্তি ফির অ্যামাউন্ট একেবারেই কম, যে সেটা শিক্ষক শিক্ষিকাদের বেতন বা প্রতিনিধি যারা রয়েছে তাদের বেতন প্রদান করা বা সম্মানী প্রদান করা সম্ভব হচ্ছে না, বা যেটা হলেও সেটা অনেক নিম্ন পর্যায়ের হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে পরবর্তীতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এমন কোনো ব্যাচে হয়নি যে পরবর্তীতে আবার শিক্ষার্থীদেরকে আমাকে বলতে হয়েছে যে আপনাদের ভর্তি ফি কম হয়ে গিয়েছে বা মাসিক বেতন কম হয়ে গিয়েছে, আপনাদেরকে ভর্তি ফি বাড়াতে হবে বা মাসিক বেতন বাড়াতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে এখন পর্যন্ত এমন কোনো ব্যাচে হয়নি। তারপরেও যদি হয়, এরকমটা যদি হয় যে দেখছি যে না আসলে খরচের তুলনায় অনেক বেশি, আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে বিষয়টা জানাবো। তখন আমি আপনাদেরকে জানাবো যে আপনারা এরকম এই সমস্যা হয়েছে, এটা আপনারা একটু এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমি পরবর্তীতে যদি সমস্যা হয় তাহলে জানাবো ইনশাআল্লাহ। আলিমা বা হাফেজা কোর্স নেন, জানাবেন ইনশাআল্লাহ। জি, আমাদের এখানে আপনি আলিমা কোর্স করতে পারবেন এবং আপনি এখান থেকে সঠিক এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত যদি করতে পারেন তাহলে হিফজ বিভাগে ভর্তি হওয়ার জন্য আপনাকে অবশ্যই অ্যাডমিশন টেস্ট দিতে হবে। অর্থাৎ একটা পরীক্ষা নেওয়া হবে আপনার কাছ থেকে, একটা ইন্টারভিউ নেওয়া হবে। তো আপনি যদি সেই ইন্টারভিউতে পাশ করেন বা আপনার তেলাওয়াতের মান যদি ভালো হয় তাহলে আপনি হিফজ বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আর আলিমা কোর্সে হচ্ছে ওখানেও সেম নিয়ম, আপনার মোটামুটি কোরআন তেলাওয়াতটা জানতে হবে সঠিক এবং শুদ্ধ হবে, তাহলে আপনি আলিম কোর্সেও পরবর্তীতে এই কোর্স করে ভর্তি হতে পারবেন। নাজেরা করতে চাই, হ্যাঁ এখানে সম্পূর্ণ কোরআন নাজেরা পড়ার সুব্যবস্থাও আলহামদুলিল্লাহ রয়েছে। কত মাস ক্লাস করতে হবে? সাধারণত যেটা বললাম যে মোটামুটি 40-45টা তাজবিদ রয়েছে, আর আপনাদের তো মোটামুটি 1 মাস শেষ হয়ে গিয়েছে। তো এখন আপনাদের কোরআন ধরতে মোটামুটি 2.5 মাস থেকে 3 মাস মতো সময় লাগতে পারে। 2 মাস 10 দিন থেকে 2 মাস 20 দিন মতো এরকম। আচ্ছা, ঠিক আছে। তাহলে মোটামুটি যাদের এখনো সমস্যা আছে, কোনো বিষয় অস্পষ্টতা থেকে গিয়েছে, কোনো কিছু বুঝতে পারছেন না, অবশ্যই অবশ্যই আপনাদের যে অ্যাডমিন রয়েছে, প্রতিনিধি রয়েছে, তাদের কাছ থেকে সহায়তা নেবেন। আমি আশা করি তারা আপনাদেরকে সর্বোচ্চ সহায়তা করবেন এবং আপনাদের কোনো সমস্যা হলে সেটা সমাধান করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকের মতো তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।